This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ জুড়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। চুলচেরা বিশ্লেষণটা কীরকম? অনেকেই বলছেন যে এমনিতে তো ডোনাল্ড ট্রাম্প যা বলেছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার নিজের বক্তৃতায় যখন নরেন্দ্র মোদির সাথে অত সুন্দর আপ্যায়ন পেলেন হোয়াইট হাউসে, একদম ডিটেল হোয়াইট হাউসে তিনি একটার পর একটা ঘর পেরিয়ে যাচ্ছেন, নরেন্দ্র মোদি তার অভ্যর্থনা এবং সাংবাদিক সম্মেলন। সেই সাংবাদিক সম্মেলনে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্ন ছিল বাংলাদেশ নিয়ে। তো আপনারা প্রত্যেকেই জেনেছেন বা অনেকেই দেখেছেন, সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই বিষয়টি বন্ধু নরেন্দ্র মোদির উপর ছেড়ে দিয়েছেন। এবার বাংলাদেশে যারা এক পক্ষ রয়েছে, যারা এটাকে ব্যালেন্স করছে, হিজবুতি যারা রয়েছেন, যারা বাম এবং দক্ষিণ দুই অ্যাঙ্গেল দিয়ে যারা দেখেন, দুই অ্যাঙ্গেল থেকে দেখে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ট্রাম্প এ বিষয়ে বাংলাদেশকে বিশেষ কোনো খোঁচাখুচি করবে না, উল্টে বাংলাদেশের থেকে ধনী দেশ ভারত তার উপর শুল্ক চাপালেও চাপাতে পারবে, এই একটা বয়ান। তারপর আবার কিছু না, ব্যাপারটা তা না, তাহলে তো সেই ঘুরিয়ে ফিরিয়ে ভারতের উপরই দায়িত্ব ন্যস্ত, ভারতের অ্যাঙ্গেল থেকেই তো তাহলে আমেরিকা দেখবে। এটা একটা তারা খুব উচ্ছ্বসিত। আওয়ামী লীগ তো পারলে এই হয় সেই হয়, একদম হয়, এমনিতে তারা যেভাবে আর কি রয়েছেন বাংলাদেশ জুড়ে সেই নিয়ে আলোচনার টাকা পয়সা নিয়ে কেটে পড়েছেন বিভিন্ন দেশে, বেশ তারা ভালোই রয়েছেন। যত মার খাচ্ছে সাধারণ কর্মীরা এবং সংখ্যালঘুরা পড়েছেন ফাপড়ে, তাদের হাতে চর্চাপাটি থেকে শুরু, তারপরে কোথায় গিয়ে শেষ কেউই জানে না। তা বলছে যে সব ঠিক আছে, হিন্দু বলে সব ঠিক আছে, বেশি বাড়াবাড়ি করবি না। আর কে তোকে আওয়ামী লীগ করতে বলেছিল? অর্থাৎ আওয়ামী লীগের কারণে যে কত লোকের দুর্দশা নেমেছে সেটা হচ্ছে কর্মীরা ভালো বুঝতে পারছেন, সাধারণ স্তরের কর্মী যারা, আর যারা অতি প্রাজ্ঞ আওয়ামী লীগ, যারা সত্যিকারের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এরকম অনেকে রয়েছেন। তাদের কিন্তু কারুর যে সকলেরই হয়েছে তা কিন্তু নয়। তাদের জীবনযাত্রা যারা সহজ সরল রেখেছিল, যারা ওই ধরনের কোনো দুর্নীতির আশ্রয় নেয়নি বা সাধারণ মানুষের উপর অত্যাচার হিংস্রতা নামাননি, তারা ছাড় পেয়েছেন। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন যে এই লিগাসিটাকে কীভাবে বহন করবে শেখ হাসিনা, যা আওয়ামী লীগকে যে অবস্থায় রেখে গেছেন, এটা একটা বড় প্রশ্ন। সবাই চুলচেরা বিশ্লেষণ করছেন এই নিয়ে। আবার অনেকে বলছেন যদি আওয়ামী লীগ নামে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে কি গিয়ে দাঁড়াবে সেটা দাঁড়াবে এরকম পরিস্থিতি তৈরি হলে যারা তরুণ আওয়ামী লীগ কর্মী তাদের তো উঠে আসার একটা সুযোগ হবে। এমনি আওয়ামী লীগের একটা ব্র্যান্ড আছে, যে ব্র্যান্ডে কিন্তু গোটা বাংলাদেশে বহু মানুষ তারা রয়েছেন। সুযোগের অপেক্ষায় ছিল বিএনপি, তারা ক্রমশ হতাশ হচ্ছেন তাদের সিনিয়র লিডাররা। তার কারণ কোনোভাবেই নির্বাচনটা তাড়াতাড়ি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বছরে যখন 5ই আগস্টের পর যখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলো, তখন বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার রাষ্ট্রপুঞ্জ থেকে একটা দল এসেছিল, ভলকার তুর্ক, যার নেতা, যার ছবি আপনারা দেখলেন। ভলকার তুর্ক তার রিপোর্ট দিয়েছেন রাষ্ট্রপুঞ্জের, এটি একটি ওয়াচডগ সংস্থা, তাদের রিপোর্ট খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট। সেই রিপোর্টে শেখ হাসিনা সরকারের সময় যাবতীয় গণতন্ত্র যে হরণ, ভোট হয়নি, সাধারণ মানুষের উপর বিপজ্জনক অত্যাচার এবং জুলাই আগস্ট মাসে পুলিশ মিলিটারি তারা গুলি ছুঁড়েছেন, সবই উল্লেখ করেছেন। কিন্তু বলে না, শেষমেশ বিচারে একখানা এমন দিয়ে দিলেন যে দুধের পাত্রটা বেশ ভালোই ছিল, ভরপুর ছিল, তার মধ্যে একটু চোনা ফেলে দিয়েছেন। চোনাটা কি না, ডক্টর ইউনূস সরকার আসার পরও গণতন্ত্রের বিকাশ কিছু হয়নি। সেখানে বিরোধী কণ্ঠরোধ এবং বিশেষ করে সাংবাদিকদের অবাধে জেলে পোড়া এবং সাংবাদিক হত্যা, এই ঘটনাটাকে মোটেই ভালো চোখে তারা নেননি, নেওয়ার কথাও না। অনেক আগেই বলেছিলাম, এই যে সাংবাদিকদের জেলে পুড়ছেন, কতবার বলেছি এই জনমতে। এমনি ডক্টর ইউনূস বা বাংলাদেশের শাসক গোষ্ঠী তারা এমনি খুব হাওয়া দেবেন, বিভিন্ন সব পেটোয়া ইন্টেলেকচুয়ালদের হাওয়া দেবেন, দাওয়াত দেবেন, কিন্তু তার বাইরের যে একটা জগৎ আছে তাদের কথা তো কর্ণপাত করবেন না। শেখ হাসিনাও করেননি, উনিও করবেন না।
যে সোমা ইসলামের মতো একজন সাংবাদিককে কেন রেখে দিয়েছো, সুভাষ সিংহ রায়ের মতো সাংবাদিককে জেলে আটকে রেখেছো, কি তাদের অপরাধ আওয়ামী লীগ করতেন বলে, বা আওয়ামী লীগার ছিলেন বা তাদের সিম্পাথাইজার? এরকম বহু সাংবাদিক আছে যারা বিভিন্ন ক্ষেত্রে সিম্পাথাইজার। তাতে কি হয়েছে? সাংবাদিক হলেই যে নিরপেক্ষতাই বা কি? নিরপেক্ষ কি মানে হচ্ছে বয়ান নির্মাণের ক্ষেত্রে রাজনীতিবিদ বা পণ্ডিতরা তারা এগিয়ে থাকেন, কিন্তু সাংবাদিকরা যারা চাকরিজীবী সাংবাদিক, আমি মালিক সাংবাদিকদের কথা বলছি না, বাংলাদেশে অবশ্য মালিক সাংবাদিক খুব কম, কিন্তু যারা সাংবাদিক তাদের কেন আঘাত করা হবে? এবং সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নটা, ভাই 8% সংখ্যালঘুকে যারা নিরাপত্তা দিতে পারে না, সেই দেশ সম্পর্কে পৃথিবীতে মানবাধিকার কে ভালো রিপোর্ট পুরোটা ঠিকমতো দিতে পারবে? এইসব প্রশ্নগুলো রয়েছে। তথাপি ভলকার টুর্ক তিনি যে এসেছিলেন এবং ডক্টর ইউনূসকে ভালোই দিয়েছেন, বাকিটা না দিলে ভালো হতো, কিন্তু কি করা যাবে, সবাইকে তো আর ম্যানেজ করা যাবে না, সবটা ম্যানেজ করা যাবে না, কেন তাদেরও চাকরি করতে হবে, ভলকার টুর্কেও তো চাকরি করতে হবে, তাকেও তো একটা থাকতে হবে। পুরোপুরি যদি দিয়ে দেয় বলবে ভাই তুমি কি করছো, ফলে সেখানে রিপোর্ট এরকম এসছে। এখন এই রিপোর্ট নিয়ে বাংলাদেশের অধুনা যিনি শাসানি ধমকানি ডক্টর ইউনূসের হয়ে দিয়ে থাকেন, প্রেস সচিব, বেশ এমনি ভদ্রলোক মানুষ, সুন্দর কথা বলেন, কিন্তু মাঝে মধ্যে বিপজ্জনক কথা বলেন, আর ততোধিক হচ্ছে বিপজ্জনক কিছু কাজ করে বসেন, যেটা নিয়ে কিন্তু অনেকের বিভিন্ন সময় সমালোচনার পাত্র তিনি হয়ে ওঠেন। একটু তার বয়ান শুনি, তারপর হচ্ছে বাংলাদেশে এই যে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টাকে যে উঠে এসেছে, আগামী দিনে সেটার ইমপ্লিকেশনস কী হবে এই বিষয়, এবং হচ্ছে সাংবাদিকদের তারা কি ছাড় পাবেন? নির্বাচন তো অনেক দূর আছে বলেই মনে হচ্ছে, নির্বাচনের ডিসেম্বরে শোনা যাচ্ছে এরকম নির্বাচন, সেইভাবেই নির্বাচন কমিশন, বাংলাদেশের যে নির্বাচন কমিশন সেরকম দিকে ইঙ্গিত দিয়েছে। সেই নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার কি করে উঠতে পারবেন? দুদকের সংস্কার কি হবে? বাংলাদেশের পুলিশ বা গোয়েন্দা সংস্থা নিয়ে যা যা প্রশ্নগুলো উঠেছে, এই প্রশ্নগুলোকে নিয়ে পশ্চিমবঙ্গে তো বটেই, ভারতের বিভিন্ন প্রান্তে এ নিয়ে আলোচনা রয়েছে। তার কারণ যেহেতু এখন নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিয়েছেন বাংলাদেশ বিষয়টা কিভাবে হবে, এবং তার সাথে বিএসএফের সমালোচনাও আছে, এটা ভুলে গেলে হবে না। তার কারণ বাংলাদেশের হিন্দুরা 4400 জনের মতো, তারা সীমান্তে এসে বলেছিল একটু আশ্রয় দিই। পৃথিবীর সব দেশে এটা হয়। এই ইউক্রেন যুদ্ধের সময় একদম পোল্যান্ড কিছু বলার আগে তার সীমান্ত খুলে দিয়েছিল, আসো ভাই তোমরা আসো। ইউক্রেনিয়ানরা জানে যে দুর্ধর্ষ রাশিয়ার সামনে ইউক্রেনিয়ান সাধারণদের কি অবস্থা হবে। পোল্যান্ড জানে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ডেও তো তারা যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছিল হিটলারের বাহিনী দ্বারা, এবং সোভিয়েটের দ্বারাও তারা ক্ষয়ক্ষতি পোল্যান্ডের উপর হয়েছিল, তারা সেন্সিটিভ হয়েছিল, কিন্তু ভারত এটা দেখায়নি। রিপোর্টে অনেক কিছু দিক উল্লেখ রয়েছে, সেই রিপোর্ট পড়লে নিঃসন্দেহে জানা যায়, এবং এই রিপোর্ট নিয়ে ব্যাপক চর্চা রয়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়া। এখন মেইন স্ট্রিম মিডিয়াতে মাঝে মধ্যেই শোনা যায়, তা বলেন আর কি, আমরা তো এইভাবেই জানতে পারি, কেন শফিকুল ইসলাম তিনিও আমাকে চেনেন না, আমিও তাকে চিনি না, সুতরাং শফিকুল ইসলাম নাকি ডেকে ডেকে তাদের ধমক দেন, ফোন করেন। তবে হাসনাত আবদুল্লাহ এই কাজে সবাইকে ছাপিয়ে গেছে, একেবারে পত্রিকা অফিসে গিয়ে বলে দিচ্ছে এদের চাকরি দিতে হবে আর এগুলোকে ছাঁটাই করতে হবে। মানে এইরকম দুর্ধর্ষ সব নেতা, বাপ রে বাপ। তো যাই হোক, শফিকুল ইসলাম কি বলেছেন একটু শুনি। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। কূটনৈতিক পত্রের সাথে ওইখানে থিক সেট অফ ডকুমেন্টস এটা এনক্লোজার হিসেবে গেছে। ওইটার মধ্যে কি কি জিনিস আছে এটা যারা পাঠিয়েছেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু আমি দেখেছি যে ওইটার সাথে অনেকগুলো কাগজপত্র গেছে। তো আমরা ধারণা করি যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে, এবং দ্য কমপ্লিট প্যাকেজ হ্যাজ বিন সেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। কূটনৈতিক পত্রের সাথে ওইখানে থিক সেট অফ ডকুমেন্টস এটা এনক্লোজার হিসেবে গেছে। ওইটার মধ্যে কি কি জিনিস আছে এটা যারা পাঠিয়েছেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু আমি দেখেছি যে ওইটার সাথে অনেকগুলো কাগজপত্র গেছে। তো আমরা ধারণা করি
যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে এবং দ্য কমপ্লিট প্যাকেজ হ্যাজ বিন সেন্ট। হাসিনাকে ফেরত পাওয়ার জন্য যা যা ডকুমেন্টস দরকার সব ডকুমেন্টস তারা পাঠিয়ে দিয়েছেন। তারপরও হাসিনা আসবেন কিনা বা ভারত তাকে পাঠাবে কিনা সেটা আমরা জানি না, মানে এটা তো আদপে সম্ভব হবে কিনা কেউই বলতে পারবেন না। তবে না ফেরানোর সম্ভাবনাটাই বেশি, তার কারণ কাগজপত্র দেওয়া হবে কী করে। 32 ধানমন্ডি যে উৎসাহে পুড়িয়ে দেওয়া হয়েছে, যেভাবে হচ্ছে এবার শোনা যাচ্ছে নাকি মুজিবুর রহমানের কবর সেটাও নাকি হচ্ছে তাদের নিশানায় রয়েছে অনেকের। তো এইরকম পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারত কাছে সমস্ত ডকুমেন্টস পাঠালো, ভারত তাকে দেবে কি না সেটা নিঃসন্দেহে তা আশা করতেই পারেন। তবে ভারতের কূটনৈতিক বা বৈদেশিক নীতি অনুযায়ী কোনো নির্বাচিত সরকার ছাড়া ভারত এই বিষয়ে কারোর হাতে প্রত্যর্পণ করবে এইটা সম্পর্কে কিন্তু কেউ কিছু নেই, কারণ অতীতে কোনো ঘটনায় এরকম কোনো রেফারেন্স খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে রফিকুল আলমের বক্তব্য। আমি আমাদের এবারে আজকের যে বিশ্লেষণ এবং আলোচনা আমরা করব সেটা রয়েছেন ডক্টর দেবর্ষী ভট্টাচার্য, তাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর রয়েছেন প্রদীপ্ত রায়, তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, তাকেও স্বাগত জানাচ্ছি। রাজনৈতিক বিশ্লেষক হিসাবে রয়েছেন দেবর্ষী ভট্টাচার্য, তাকে স্বাগত জানাচ্ছি। এবং পরবর্তী অধ্যায়ে ইতিহাসের অধ্যাপক দেবাশিস চৌধুরী, তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আমি দেবর্ষী বাবুর কাছ থেকে প্রথমে জানতে পারবো এই যে বিষয়টা, এখন তো একটা স্পেকুলেশনের সময়, এখন আপাতত বাংলাদেশে বড় কোনো ইনসিডেন্টের ঘটনা নেই, বুলডোজার আপাতত শান্ত, ডক্টর ইউনূসের বুলডোজার আপাতত বিশ্রামে আছে, সেরকম কিছু নেই। এত পেটান পিটিয়েছে সংখ্যালঘুদের, এখন তাদেরও হচ্ছে হাতে ব্যথা হয়ে গেছে, মনে হয় তারাও একটু রেস্ট নিচ্ছে মেবি। এবং এইরকম একটা পরিস্থিতিতে শেখ হাসিনাকে চাইছেন তারা, কিন্তু শেখ হাসিনাতে চাইছেন, কিন্তু তার জন্য যে ডকুমেন্টস বা হাতিয়ার, সেই সবের জন্যই তো একটা ভালকার ট্যুর বা এদেরকে আহ্বান করা। সেই রিপোর্টটা কি বাংলাদেশের এই যে ইউনূস সরকারকে আদৌ স্বস্তি দেবে বলে আপনি মনে করেন? শুভ সন্ধ্যা সুজিতদা। না, আপনি যে প্রশ্নগুলো করলেন তার দুটো তিনটে পার্ট আছে। প্রথম হচ্ছে এই প্রত্যর্পণ চুক্তি, এটার ক্ষেত্রে কিন্তু নিয়ম হচ্ছে যারা কনভিক্টেড তাদের প্রত্যর্পণ চুক্তি হতে পারে, যারা দোষী সাব্যস্ত হয়েছে বাংলাদেশ কোর্টে তাদের প্রত্যর্পণ করার প্রশ্ন আসতে পারে, প্রোভাইডেড সেটা পলিটিক্যাল ইস্যু হলে কিন্তু সেটা নাও হতে পারে। প্রথমত হচ্ছে শেখ হাসিনাকে এখনও কোনো বাংলাদেশের কোর্ট অপরাধী হিসেবে সাব্যস্ত করেনি, ফলে প্রত্যর্পণের প্রশ্নটা ওই দ্য এগ্রিমেন্ট বিটুইন, প্রত্যর্পণ যে চুক্তি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, তার আওতার মধ্যে কিন্তু পড়ছে না, তার পরিধির বাইরে থেকে যাচ্ছে এখন। দুই, আপনি যে বললেন রিসেন্টলি কোনো তেমন ঘটনা ঘটেনি, হয়তো সেটা লাইন আমি 2-3 দিনের ঘটনা বলছি, আমি বলছি, কিন্তু একটা জিনিস 2-3 দিন আগেই আমার মানে চমকে গেছি। এই একজন উপদেষ্টা মেহফুজ আলম, তিনি একটা সোশ্যাল মিডিয়া একটা কয়েকটা লাইন লিখে রেখেছেন অ্যাজ আ উপদেষ্টা, মানে সে রিপ্রেজেন্ট করছে কিন্তু তার রাষ্ট্রকে। সেখানে বলছে তৌহিদি জনতাকে, তৌহিদি মানে ওয়াননেস অফ গড, যেটা পিলার অফ ইসলাম, অর্থাৎ জনতার দেশে যে জনতা আছে তারা সবাই তৌহিদি, এই মানে এর বাইরে নেই। কিন্তু সে এখন পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়নি, ফলে বাংলাদেশে বহুত্ববাদ, বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা এগুলো তো রয়েছে, এবং বাংলাদেশে হয়তো কারোর মেজরিটি আছে কোনো ধর্মাবলম্বী লোকের, কিন্তু অন্যান্য ধর্ম সম্প্রদায়ের লোকও রয়েছে। ফলে একজন উপদেষ্টা যে গভর্নমেন্টের মানে রাষ্ট্রের পার্ট, সে কী করে একটা সেকশন অফ পিপলকে বলতে পারে যে তোমাদের 1.5 দশক ধরে তোমরা ধর্মচারণ করতে পারোনি, সংস্কৃতি পালন করতে পারোনি, এখন সময় এসছে তৌহিদি জনতাকে। একজন রাষ্ট্রের রিপ্রেজেন্টেটিভ সে কি কোনো সেকশনাল লোককে অ্যাড্রেস করতে পারে? যে ক্ষেত্রে কিন্তু আমাদের দেশেও যখন বলা হয়, কোনো রাজনৈতিক পার্টি বলে সনাতনী লোক, সনাতনী জন, আমরাও সেখানে প্রতিবাদ করি, কারণ এটা হচ্ছে বহুত্ববাদের দেশ, এটা কোনো সনাতনী অসনাতনী নয়, সমগ্র দেশবাসীকে বার্তাটা দিতে হবে। ঠিক একই রকমভাবে আমরাও সেটাই আশা করেছিলাম, ওই তৌহিদি জনতা কেন তৌহিদি জনতাকে একটা রাষ্ট্র বলবে? রাষ্ট্র তো দেশের সব জনতাকে বলবে। ফলে এটা খুবই অ্যালার্মিং। হয়তো আজকে হয়নি, আপনার কথা অনুযায়ী 2-3 দিন কোনো বড় খবর আসেনি, কিন্তু আসতে অপেক্ষা নেই। কিন্তু যে রিপোর্ট বলছেন, ইউএন রিপোর্টের কিন্তু ওই মানে এখন বলছেন পরবর্তী বলা আছে প্রচুর
এই আহমদিয়া, হিন্দু সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, এদের উপর প্রচুর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এবং মানবাধিকার শুধু লঙ্ঘন হয়নি, লঙ্ঘন হওয়ার পরে যে স্টেপ নেওয়া হয়েছে সেগুলো অনেক কম, এবং দোষীরা প্রায় মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু ইউএন রিপোর্টে, যেটা আপনি মানে দুধের মধ্যে চোনার কথা বলছিলেন, এই কথাটা কিন্তু লেখা আছে ওখানে। ফলে এখনও কিন্তু সেই অ্যানার্কিজম থেকে বাংলাদেশ বেরোতে পারেনি। এবং খুব দুঃখের বিষয় যে যাদের সাথে আমরা ভাষা, সংস্কৃতি সব শেয়ার করি, একই দেশ ছিলাম, একই সংস্কৃতিতে আমরা গড়ে উঠেছি, কিন্তু এরকম একটা অ্যানার্কিজম এবং যে মৌলবাদ গণতন্ত্রকে যে গিলে খাচ্ছে, বহুত্ববাদকে গিলে খাচ্ছে, যদি আমাদের দেশে যারা যারা এই স্টেপ নেয়, সেখানেও আমরা নির্ভীক কণ্ঠে আমরা প্রতিবাদ করি। আমাদের পড়শি দেশ হলেও আমার আত্মার সাথে জড়িত বলে আমরা সেখানেও কিন্তু প্রবলভাবে এই ঘটনার প্রতিবাদ করছি। এবং নিঃসন্দেহে সেখানকার যারা প্রতিবাদী, যারা এটাকে প্রতিবাদ করতে চেয়েছেন, তারা অনেকেই দেশান্তরী, বহুদিন আগে থেকেই যারা রয়েছেন, এবং তার সাথে অনেকেই রয়েছেন যাদেরকে আর কি কথায় কথা, আমি অনেক সাংবাদিকের উদাহরণ দিলাম, বারবার এটা তুলে ধরবো, তার কারণ হচ্ছে যারা সততার সাথে সাংবাদিকতা করছে, এবং আজকের এই উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে এটা যে সাংবাদিকতা একটা বড় অ্যাট স্টেক, এবং তারা কি অবস্থায় রয়েছে, কোনো প্রেস স্টেটমেন্ট পর্যন্ত নেই তাদের। আদৌ কোনোদিন আদালতে বিচারের জন্য তারা কি মানে করেছে, লেখার মাধ্যমে তারা কি আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, অপরাধ তাই কি অপরাধ জানা যাচ্ছে না। বহু এরকম ঘটনা রয়েছে, অনেকে মারা গেছেন, অনেকে গুম খুন হয়েছে। এই সমস্ত ঘটনাগুলো দেখলে নিঃসন্দেহে বলতে হয় যে বাংলাদেশের সেই কণ্ঠরোধ যে সংস্কৃতিটা রয়েছে সেটা ভালো। আপাতত একটু আমি বলছিলাম 2-3 দিনের মধ্যে এই যে খবর, খুব স্পেসিফিক কতগুলো খবর, যেটা আবারও বলি, মানে ডক্টর ইউনূসের বুলডোজার, মানে রাষ্ট্রশক্তি পরিচালিত যে বুলডোজার ডাকিয়ে নিয়ে আসা হচ্ছে, বুলডোজার আসছে, বুলডোজার এসে 32 ধানমন্ডি গুড়িয়ে দিয়েছে, তারপর সহিংস চিৎকার, এবং সেই চিৎকারে বিপ্লবী স্লোগান, কোথাও হচ্ছে বিপ্লব সম্পন্ন হচ্ছে, 32 ধানমন্ডি গুড়িয়ে গেছে, সকলে মানে উচ্ছ্বসিত, অনেকে যারা রয়েছেন প্রবাসী যারা ইনফ্লুয়েন্সার, তারা মানে তাদের মিশন সফল। এইরকম একটা পরিস্থিতিতে ভলকার টুর্কের এই যে রিপোর্ট আসার পর আপনি দেখলেন শফিকুর আলমের বক্তব্য, ডকুমেন্টস পাঠিয়ে দিচ্ছে, নিশ্চয়ই ভারত আশা করবে। এখন হচ্ছে ভারতের কাছে হচ্ছে যে শেখ হাসিনাকে নিয়ে এসে, মানে ওইটুকু বাকি থাকলে মোটামুটি তাতে বাংলাদেশ মানে পতিত হোক, বাংলাদেশ হয়ে যাক, ভারতের সাথে সম্পর্ক যাই হোক, অন্তত তাকে শেখ হাসিনার বিচারটা করে দেওয়া যাবে একদম। এইরকম একটা কি যে মানসিকতা, সেই মানসিকতায় দাঁড়িয়ে এই যে বাংলাদেশের অবস্থান এখন অনেকটা কি প্রলাপের মতোই। সুজিতদা, আপনার প্রশ্নে অনেকগুলো লেয়ার আছে। একটা হচ্ছে যে প্রথম লেয়ারটা যেটা আমার মনে হচ্ছে যে বাংলাদেশটাকে বাংলাদেশ রাষ্ট্র না বাংলাদেশ সমাজ, এইটা একটু বোঝা দরকার। আপনি বললেন যে 2-3 দিনের মধ্যে সেরকম কিছু বড় ঘটনার উল্লেখ হয়নি, মিডিয়াতে আসেনি। একটা ঘটনা আমি উল্লেখ করব, যেটা ছোট ঘটনা কি বড় ঘটনা আপনারাই বিচার করবেন। এই গত কয়েকদিনের মধ্যেই রাম ঠাকুরের জন্মজয়ন্তী পালন হয়েছে। খুব বেশ মানে ভারত থেকে বহু লোকজন গেছিল। আমার এক পরিচিত গেছিলেন, তার সাথে আমার আজকে সকালবেলাই কথা হয়েছে। তিনি আমাকে এটা জানিয়েছেন যে আমাদের উপর কিন্তু কোনো অত্যাচার হয়নি, এবং আশপাশের যারা লোকজন তারা কিন্তু আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আপনারা আমাদের মেহমান এই বলে আমাদেরকে সম্বোধন করেছেন। কাজেই বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা আর বাংলাদেশ সমাজ এই দুটো কিন্তু আজও যে নয়, সেটা কিন্তু খুব সুখবর, এটা কিন্তু খুব খারাপ খবর নয়। এবং আমি এটা বলছি শুনে খুব রেড়ে করে ওঠার কোনো কারণ নেই। কেন বলছি, এটার মানে প্রয়োজন আছে, সেটা সেই কারণেই বলছি। আর একটা বইয়ের কথা আমি উল্লেখ করব, বিং হিন্দু ইন বাংলাদেশ, দীপ হালদার লিখেছেন, অত্যন্ত ভালো বই, সবার পড়ে দেখা উচিত। আরেকবার বলুন। বিং হিন্দু ইন বাংলাদেশ, দীপ হালদারের লেখা। এটা গত 2023 সালে এটা প্রকাশিত হয়েছিল, এবং উনি এটা বলছেন যে দুটো বাংলাদেশ আছে। হ্যাঁ, আমি পড়েছি, দিল্লি বেসড একজন জার্নালিস্ট। এবং হ্যাঁ, তো দুটো বাংলাদেশ আছে, কিন্তু একটা হচ্ছে যে বাংলাদেশের কথা আজকে সকালেও আমার বন্ধুর মারফত আমি জানতে পারলাম, যেখানে উনি একটা জায়গার কথা উল্লেখ করছেন, একটা 300 বছরের পুরনো কালী মন্দির, যেটা বানে ভেসে যাওয়ার পরে ওই গ্রামের প্রত্যেকে হিন্দু মুসলিম নির্বিশেষে টাকা তুলে চাঁদা তুলে ওই মন্দিরটা নির্মাণ করছে, এবং দুর্গাপুজোর সময় সবাই সেটার সাথে অংশগ্রহণ করছে, ধর্মীয় অনুষ্ঠানে নয় কিন্তু সামাজিক অনুষ্ঠান হিসেবে। এবং কোনো ফেসবুকে এটা দেওয়ার জন্য নয় যে আমি কি বিরাট বড় সেকুলার, এটা শো অফবাজির জায়গা না, খুব স্বাভাবিক
সাংস্কৃতিগতভাবে যে এটা আমাদের 300 বছরের পরম্পরা, সেই হিসেবে তারা অংশগ্রহণ করছে, কেউ কেটা হিসেবে নয়, কিন্তু সেকুলারিজমের আন্ডারে নয়, এটা কালচারাল আইডেন্টিটির আন্ডারে। অন্য বাংলাদেশটাও আছে, যে বাংলাদেশটা আজকের এই জামাতদের বা এই হেফাজতে ইসলামের বাংলাদেশ, যেটা আজকের বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতাটাকে যারা মানে করায়ত্ত করেছে, তাদের বাংলাদেশে কিন্তু হিন্দুদের বা অন্যান্য মাইনরিটিদের অবস্থা খারাপ, এবং এই আওয়ামী লীগের অবস্থা খারাপ। কিন্তু সেটা বাংলাদেশের যে বিভিন্ন মানে কেন্দ্রগুলো আছে, মূলত শহর কেন্দ্রিক যে কেন্দ্রগুলো, সেগুলোর বাইরে খুব বেশি জায়গায় ছড়াতে পারেনি। কাজেই আমরা যদি এরমভাবে মনে করি যে আওয়ামী লীগের অবস্থা খুব খারাপ, আগামী ইলেকশন হলে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই থাকবে না, বা এই যে বাংলাদেশের ভরসায় ভারতবর্ষ লুক ইস্ট পলিসি থেকে শুরু করে সমস্ত এই ইন্ডিয়ান ওশানের এই চত্বরে একটা মানে একটা দীর্ঘমেয়াদী পলিসির কথা ভেবেছিল, যে বাংলাদেশের কথা ভেবে নিয়ে ইন্দিরা গান্ধী মনে করেছিলেন যে আমাদের দুটো দিকে পাকিস্তান থাকার থেকে একদিকে বাংলাদেশ একদিকে পাকিস্তান থাকলে ভারতের পক্ষে এটা সিকিউরিটি ইস্যু হিসেবেও এটা সুবিধাজনক হবে। তো সেইটা কিন্তু এখনই মানে একদম ভেঙে পড়ার কোনো কারণ নেই, এখনও বাংলাদেশকে রিভাইভ করার মতো, রিভার্স করার মতো পজিশনে আছে। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে বন্দি প্রত্যর্পণ চুক্তির কথা বললেন, সেখানে দেবর্ষিদা যেটা বললেন একদম ঠিক, যে পলিটিক্যাল বন্দীদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়, এবং এখনও অবধি ওখানে কোনো বিচারই হয়নি। আর আমি আরেকটু জাস্ট অ্যাড করতে চাইবো যে এই বিচার ব্যবস্থাটা কি আদৌ আছে? বাংলাদেশি রাষ্ট্রতন্ত্রর কথা যখনই আমি বলছি, তখনই কিন্তু মানে ইটস আ শ্যাম জুডিশিয়ারি, মানে জুডিশিয়ারি বলতে কিছু নেই, আগে থেকে ঠিক করা হয়েছে যে আপনি এই বলে আউট হবেন, তো আপনি আউট হবেন, আপনাকে চোর সাব্যস্ত করা হবে, তো হাসিনাকে চোর, খুনি, ডাকাত যা ইচ্ছে সাব্যস্ত করা হবে। তো এই জুডিশিয়ারিকে তো জুডিশিয়ারি বলা যায় না, কাজেই তাদের হাতে প্রত্যর্পণের কোনো জায়গা নেই। আর তৃতীয়ত আপনি যে কথাটা তুললেন সেটা হচ্ছে যে এই রিপোর্টটার কথা। দেখুন, ইউএন একটা ক্রেডিবল ইনস্টিটিউট হিসেবে এদের যে মানে ক্রেডিবিলিটিটা, সেটা বহুদিন আগে নষ্ট করেছে। তারা কাশ্মীরি হিন্দুদের ক্ষেত্রে সাইলেন্ট, তারা ইয়েজিদিদের ক্ষেত্রে সাইলেন্ট, তারা জিউদের ক্ষেত্রে সাইলেন্ট, তারা হিন্দু বাঙালিদের ক্ষেত্রে সাইলেন্ট। তারা হঠাৎ আজকে এমন একটা রিপোর্ট তৈরি করছেন যেটা 5th অগাস্ট অবধি, কেন 5th অগাস্টের পরে কি এমন ভালো ঘটনা ঘটেছে যে তারপরে আর ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই, একটা 2 লাইন লিখে দিলেই কি হয়ে যায়? কেন ওনারা 5th অগাস্টকে জাস্টিফাই করতে চাইছেন বা কেন ওই টাইম ফ্রেমটা নিয়েছেন? কারণ তারা অভ্যুত্থানের কারণ হিসেবে হাসিনার কিছু প্রশাসনিক সিদ্ধান্তকে মানে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন। কিন্তু অভ্যুত্থানই, তথাকথিত অভ্যুত্থান, এর কারণ হিসেবে আমাদের বুঝতে হবে যে তার ফলাফল দিয়ে আমরা চিনব, এবং এই ফলাফলের পিছনে আছে কোনো রকম গণতন্ত্র নেই, চরম ধর্মীয় উন্মত্ততা, এটাই ছিল ইন্টেনশন। হাসিনা যদি অসাধারণ মানে সোনা দিয়ে রাস্তা মুড়িয়ে দিতেন, তাহলেও এই ঘটনা ঘটতো, কারণ মানে বাংলাদেশের অভ্যন্তরে মানে কয়েক যুগ ধরে একটা ইসলামিকীকরণ, একটা র্যাডিকালাইজেশন চলছে, তার ইম্প্যাক্ট এটাই ছিল, তার গোল এটাই ছিল। কাজেই হাসিনা কি করেছেন সেটা বড় ব্যাপার নয়। শেষ যেটা আর কি টক সাথে এসেছিলে, তুমি বলেছিলেন দেবাশিস, যে বাংলাদেশ ক্রমশ যে পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে, গৃহযুদ্ধের এরকম সম্ভাবনা বাংলাদেশের অনেক রাজনৈতিক, এমনকি সবচেয়ে জামাতের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান, তার বক্তব্যও ছিল এই রকম পরিস্থিতি ঠেলে উন্মত্তের মতো আচরণ করলে এটা কিন্তু গৃহযুদ্ধের দিকে যায়। তারপরে একটু মনে হয় নড়ে চড়ে বসে, কেন বুলডোজার সংস্কৃতি এতটাই ডিপ রুটেড হয়ে যাচ্ছিল, এবং মব জাস্টিস যেটা একটা কথা হয়েছে, মবের মুল্লুক, বাংলায় যেটা মগের মুল্লুকটাকে এখন রিপ্লেস করে মবের মুল্লুক হয়েছে বাংলাদেশে, সেটা কোথাও সেই জায়গা থেকে 2-3 দিন মনে হচ্ছে আপাতত শান্তি কল্যাণ, মানে কোনো একটা জায়গায়, অর্থাৎ গৃহযুদ্ধের এই মুহূর্তে আশঙ্কা নাকি অনেকটা ওই আগ্নেয়গুড়ি যখন ওই অনেকটা লাভা ফেলে আবার কিছু শান্ত হয়ে আবার একটা তারিখই একটা ফেজ চলছে, নাকি সত্যি বাংলাদেশে একটা আত্মিক জাগরণের সামনে এসে তারা দাঁড়াচ্ছে, যে এত রক্তপাত, এত হিংসা, বিরোধীদের কণ্ঠরোধ, সাংবাদিকদের জেলে পোড়া, মানে একেবারে পেটোয়া সাংবাদিকতার একেবারে চরম নিদর্শন চলছে, মানে যেখান থেকে ডক্টর ইউনূস বলছেন সেটা নয়, তিনি এখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, মানে সমন্বয়করা তারা একেবারে সমস্ত হেডলাইনের স্পেস নিয়ে ফেলে বসে আছে, মানে 5 জন সমন্বয়কে যদি হেডলাইনে 5টা করে স্পেস নিয়ে নেয়, বাদ বাকি আর খবর কি হবে? এই হচ্ছে বাংলাদেশের মিডিয়ার, মানে খারাপও লাগে
এরকম একটা পরিস্থিতি মানে দেখতে হচ্ছে। তো বাংলাদেশ মিডিয়া নিয়ে খুবই উৎসাহী বরাবরই। তো এরকম একটা পরিস্থিতিকে এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবে, মানে কোন দিকে এগোচ্ছে বাংলাদেশ? বাংলাদেশ মানে নিজের ধ্বংসের দিকে এগোচ্ছে যা মনে হচ্ছে। কেননা দাদার যে কথাটা, তার মধ্যে একটা বেসিক কথা যেটা দাদা যেটা বললেন, দেবসুদা যেটা বলছিলেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের সমাজ আর বাংলাদেশের রাষ্ট্র, সত্যি এটাই, মানে এটা আপনার এখানে প্ল্যাটফর্মে দীর্ঘ আলোচনা করেছি, আমরা আগেও বলেছি যে একটা দেশের মধ্যে 3টে দেশ আছে ওখানে, বাংলাদেশ সবসময় আলোচনা করেছি। একটা 71-এর মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের বাংলাদেশ আছে, বেঁচে আছে, মরে যায়নি, যেটা দাদার কথা থেকে যার ইঙ্গিত পাওয়া গেল যে একটা 71-এর ভাষা আন্দোলনের একটা বাংলাদেশ আছে, কিন্তু যেখানে ওরা সভ্যতা সংস্কৃতি নিজেদের অর্বাচীন প্রাচীন যে তাদের সেটাকে যেভাবে গলা টিপে ধরেছে, সেটাই মানে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে কি সেটাকে মানে টিকে থাকা সম্ভব? একদমই তাই। আর এই যে 71-এর বাংলাদেশ বা ভাষা আন্দোলন যে বাংলাদেশ, যার মধ্যে সব মানে ইনক্লুসিভ, যেটা দেবসুদা বলছে ইনক্লুসিভ বাংলাদেশ, তার প্রতীকী হিসেবে, তার চিহ্ন হিসেবে কিন্তু শেখ মুজিবুর রহমান, তার আওয়ামী লীগ তার প্রতীক হয়ে উঠেছিল এই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বা ইতিহাসের মধ্যে দিয়ে। মুজিবের ফ্যামিলি তার সিম্বল অফ ইনক্লুসিভনেস, সব ধর্ম একসঙ্গে চলা, তার ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ তার প্রতীক হিসেবে ছিল। সেই প্রতীকটাকে আক্রমণ করেছে, তার ধানমন্ডিতে বাড়িটা ভেঙেছে, তার সিম্বলগুলো নষ্ট করেছে, মুজিবুর রহমানের ফ্যামিলিকে ধ্বংস করছে, মানে ওটাকে অ্যাটাক করছে ওরা। কেননা 71-এর যে বাস্তব আর ভাষা আন্দোলনের যে বাস্তব যে ইতিহাস, সেটাকে মুছতে চাইছে, যেটা অসম্ভব। সেই জন্যই বলছি যে বাংলাদেশ একদম আত্মঘাতী একটা স্টেপ নিয়েছে, মানে সুইসাইডের দিকে এগোচ্ছে। কারণ ইতিহাসকে তো পাল্টাতে পারবে না, যেটা বাস্তব সেটাকে অস্বীকার করে একটা মানুষ বাঁচতে পারে না। আমি যদি এখন নিজের বাস্তবটাকে অস্বীকার করি, তো সেটা তো হবে না। তো 71-কে ওরা অস্বীকার করতে চাইছে, ভাষাদের অস্বীকার করতে চাইছে, ওদের দেশের যেটা বললো বাংলাদেশের সমাজ, তার সমাজের যে বাস্তবগুলো, সেটাকেই রাষ্ট্র অস্বীকার করতে চাইছে। ধুয়ে মুছে ফেলে একটা অদ্ভুত নতুন একটা কি ডিএনএ ইঞ্জিনিয়ারিং করছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছে, কি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করছে, ভগবান জানে কি ইঞ্জিনিয়ারিং করছে, আলটিমেটলি গিয়ে কী দাঁড়াবে ভগবানই জানে। কিন্তু আজকের দিনের যে পরিস্থিতি, এই যে এরা যে নানা রকম যে গবেষণাগুলো করছে, যে এক্সপেরিমেন্টগুলো করছে, বা এক্সপেরিমেন্ট দেখাচ্ছে আমরা করছি, বা কি দেখাচ্ছে না, নিছক এটা পাওয়ার পলিটিক্স, নিছক টাকা পয়সার লুট, একটা দেশকে তার রিসোর্সেস লুট করার একটা পরিকল্পনা নিয়েছে, নাকি কতগুলো লুটেরারা ওখানে জড়ো হয়ে গেছে ভগবান জানে। কিন্তু আলটিমেটলি বাংলাদেশ ধ্বংসের দিকে এগোচ্ছে, একদম গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। কেননা বাংলাদেশের যে মূল স্পৃহা যেটা আছে, ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের মানে তার অবধারণাই অসম্ভব, একেবারেই অসম্ভব। মানে কিরকম আজব লাগে ইতিহাস যদি আমরা একটু পরিকল্পনা করি। 46-এ মুসলিম লীগের ম্যাক্সিমাম ভোট, পাকিস্তানের ম্যাক্সিমাম ভোট কিন্তু ইস্ট পাকিস্তান থেকে, অবিভক্ত বাংলাদেশ থেকে, বাংলা থেকে সব ম্যাক্সিমাম ভোট ছিল। তারা পাকিস্তান তৈরি করলো, এরা অবিভক্ত বাংলা পাকিস্তান সৃষ্টি হলো। মানে কেন আমরা হিন্দুদের সঙ্গে থাকবো না, আমরা থাকতে পারছি না, আমাদের ভালো ফজলুল্লাহকে পেশ করেছিলেন অন বিহাফ অফ মোহাম্মদ আলী জিন্নাহ। তো বলছে যে আমরা তো এটা মানে আমার ভালো করে খেয়ে পড়ে থাকার জন্য পাকিস্তান করতে হবে, হলো। আচ্ছা, 71 আস্তে আস্তে আবার ওই দেশের মানুষরা আবার বলতে শুরু করলো, যদি ভালো করে খেয়ে পড়ে থাকতে হয় তাহলে আমাদের পাকিস্তান থেকে আলাদা হতে হবে, সেটাও তারা হলো। এখন এই 2024-25 সালে এসে বলছে যদি ভালো করে খেয়ে পড়ে থাকতে হয় তো গোটা ইন্ডিয়াকেই মুছে ফেলতে হবে। মানে ওরা ইন্ডিয়ার অস্তিত্বটাকে অস্বীকার করতে চাইছে। মানে ভারত যদি থাকে তাহলে কি বাংলাদেশ না খেয়ে পড়ে মরে যাবে, মানে ওরা ধ্বংস হয়ে যাবে। তো আলটিমেটলি ওদের লজিক আস্তে আস্তে এমন জায়গায় এসে একটা পরিহাসের মানে একটু মানে মকারি অফ একটা থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড, মানে বার্টল ব্রেক্টের মানে থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড হয়ে গেছে ওদের এখন। অ্যাবসার্ড চিন্তাধারা বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা বলছে, সমাজের কথা বলছি না, বাংলাদেশে যারা ক্ষমতা আছে তাদের একটা অ্যাবসার্ড থিঙ্কিং যে ইন্ডিয়া যতদিন আছে ততদিন আমরা মরে যাবো, সেই জন্য এখন ইন্ডিয়াকেই বাদ হতে হবে বিশ্বের মানচিত্র থেকে। মানে কোন জায়গায় চলে এসছে। তো সেই জন্য এটা সুইসাইডাল ছাড়া তো কিছু নয়, সুইসাইড ছাড়া তো কিছু করছে না বাংলাদেশ। আর এটা যদি চলতে থাকে, আর এর মধ্যে যদি ডিপ স্টেট মদত দেয়, যেটা ইউএনওর কথা বললেন, ইউএনওর কিছু রিটায়ার্ড ব্যুরোক্র্যাটস মানে বেকার লোকেদের একটা জমাত হয়েছে, সত্যি কথা বলতে একটা সংগঠন হয়েছে যেখানে ব্যুরোক্র্যাটদের কোনো কাজ নেই, তারা ইউএনওতে গিয়ে বড় বড় ভাষণ দেয়, এই হচ্ছে ইউএনও, কোনো কাজ কিছু নাই। ওরা যদি এর মধ্যে এখন এই ইন্ধন যোগায়, ডিপ স্টেট যদি ইন্ধন যোগায়, চায়না যদি নিজের এখানে তার পলিসি, তার নেকলেস না রিং না কি বিআরআই সিল্ক রোড মাথামুন্ডু সেটা যদি এখানে ঢোকায়, তো ভারতকে তো কেউ না কোনো স্টেপ নিতে হবে। আমার ব্যক্তিগত মত, বাংলাদেশ যা হচ্ছে না হচ্ছে জলের মধ্যে পরিষ্কার হয়ে গেছে যে এই দেশটা আর কোনোভাবেই মানে
একটা সভ্য ভদ্র, যেটা কিন্তু কমিটি অফ নেশনস, মানে আন্তর্জাতিক পটলে যে একটা 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 দেশ যে নিজেকে একটা বহিঃপ্রকাশ করে, একটা নিজেকে যে প্রেজেন্ট করে, সেই জায়গা আর নেই। ভারতের দায়িত্বগুলো কি? আমাদের মনে হয়, আমার ব্যক্তিগত মত, ট্রাম্পের সঙ্গে আলোচনার মাধ্যমে ইত্যাদি যা আমরা এই দাঁড়িয়ে দেখলাম, ট্রাম্প তো প্রকাশ্যে সব প্রেসের সামনে বলেই দিল যে অ্যাকর্ডিং দ্য ইস্যু অফ বাংলাদেশ, প্রাইম মিনিস্টার উইল টেক দ্য লাস্ট কল। সবার সামনে বলেই দিল। ট্রাম্পকে প্রশ্ন করা হলো যে বাংলাদেশের বিষয়ে আপনি কি ভাবছেন, ডিপ আপনারই দেশের ডিপ স্টেট এইসব ইত্যাদি নাকি করেছে। তখন ট্রাম্প বলে যে আমার কোনো ডিপ স্টেট নেই, যা হয়ে গেছে, ওটা আগের রেজিমের ব্যাপার ছিল, এখন আমার রেজিমের ওখানে কোনো হস্তক্ষেপ কিচ্ছু নেই, যা চিন্তা ভাবনা করবে ভারত করবে, প্রধানমন্ত্রীর পাশে বসে আছে, উনি ব্যবস্থা নেবেন বাংলাদেশে। তো মোটামুটি ট্রাম্প তো ব্ল্যাঙ্ক চেক দিয়েছে ভারতকে, একটা দিয়েছে তো ব্ল্যাঙ্ক চেক। তো সেটাকে এখন ভারত সরকার আমরা কি করি না করি, সত্যি গুরুদায়িত্ব আমাদের। কারণ দেখতে হবে যে বাংলাদেশকে 3 দিক দিয়ে ভারত ঘিরে নেই। বাংলাদেশ একটা দেশ যেটা ভারতের মধ্যে ঢুকে রয়েছে। একটা দেশ ধরুন ছত্তিশগড় আজকে স্বাধীন হয়ে যায়, তো ছত্তিশগড় স্বাধীন দেশের মতনই একটা পরিস্থিতি। পাকিস্তান তো আলাদা একটা দিকে আলাদা হয়ে বেরিয়ে গেছে, আফগানিস্তানকে বর্ডার আছে চলে গেছে। বাংলাদেশে তো ভারত ছাড়া কারোর সাথে বর্ডারই নাই, না মায়ানমারের সাথে 5-7 কিলোমিটার, 10 কিলোমিটার, 10 কিলোমিটার। তো বাংলাদেশ হচ্ছে একটা দেশ যেটা ভারতের মধ্যে ঢুকে রয়েছে। তো আমাদের দায়িত্ব তো মানে অপরিসীম দায়িত্ব, মানে এটাকে এখন ভারত সরকারকে খুব ডিপলি ভাবতে হবে। মানে এটা বড় হেডেক ভারতে, একদম পুরো হেডেক, মানে একটা মানে ঘরের মধ্যে ঢুকে গেছে এমন একটা ব্যাধি এইটাই মতো। তো মানে এই যে 46 উঠে এলো দ্বিজাতি তত্ত্ব, একে ফজলুল হক, একে ফজলুল হক কিন্তু আবার কৃষক প্রজাপার্টি বামপন্থী থেকে এই যে সুইং, আমার খুব ভালো লাগে এগুলো। আজকাল এগুলো নিয়ে খুব স্টাডি করছি, মানে হিজবুত তাহরির, ওদের স্লোগান ইসলাম, তৌহিদি জনতা, ইনকিলাব জিন্দাবাদ, আহা কি ককটেল। মানে এই যে হচ্ছে সেটার মনে হয় গুরুদেব যদি কেউ থাকেন এই বঙ্গে, কেউ গুরুদেব যদি থাকেন, তাহলে একে ফজলুল হককে বলতেই হয়। 1946 সালে তিনি দ্বিজাতি তত্ত্বে মানে 1900 লাহোর কংগ্রেসে এটা উত্থাপন হলো, একে ফজলুল হক পাঠ করলেন। দুর্ধর্ষ একজন মানে সফল কামিয়াব ব্যক্তি, বাংলার রাজনীতি একসময় প্রভাব ছিল, এখন কেউ ইয়ে করে না। কেননা এই যে বিষবৃক্ষ সেদিন রোপিত হলো, তার হচ্ছে দেবাশিসের বক্তব্য 3 দিক ঘিরে গিয়ে তো ভেতরে রয়েছে। মানে ছত্তিশগড় যদি স্বাধীন হয় তাহলে যা পরিস্থিতি হবে, ভারতের একটা চরম হেডেক হয়ে দাঁড়িয়েছে। আবার সত্যি তো আজকের সময়ে দাঁড়িয়ে এই সমস্ত ক্লিয়ার কাট একটা জায়গা অবস্থান। এরকম ক্ষেত্রে বাংলাদেশ অবশ্য বলছিল, তারা খুব অনুযোগ করছিল ভারতের মিডিয়া এই সেই ইনফরমেশন, কোনো তাত্ত্বিক বিতর্ক, কোনো প্রশ্ন তোলা, কোনো এই ধরনের ইয়েকে ওরা খুব একটা ভালো চোখে দেখে না। কতগুলো মেইন স্ট্রিম মিডিয়াকে কোট করে দেখেছি, তারা মনে করে যে ভারতেই করেছে। সেই মেইন স্ট্রিমের মধ্যে অনেক রকম ভ্যারাইটি থাকে, এখানে তো ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে এই দেশে বিভিন্ন, এটাই এই দেশের মজা আর কি একটা গণতন্ত্রে। কিন্তু এইরকম একটা পরিস্থিতি ভারতের জন্য যদি হেডেক হয়, তাহলে ভারতের কি করা উচিত? মানে হেডেক তো বেশিক্ষণ সহ্য করা যায় না। তার আগে একটু কথা বলি, এই যে বাংলাদেশ থেকে, হ্যাঁ আপনার কাছে যেমন, আপনার কাছে হয়তো অনেক বড় লেভেলের আছে, আমাদের কাছে ছোট কাছে, যে আমরা কেন বারবার কথা বলছি, এটা আমরা কথা বলবো কেন বলবো? আমরা বিশ্ব নাগরিক হিসেবে কথা বলবো। আমরা প্যালেস্টাইনে ঘটনা ঘটলেও যেমন প্রতিবাদ করি, অন্যায় হলে বাংলাদেশে হলেও করবে। এবং প্যালেস্টাইন যখন হচ্ছিল তখন বাংলাদেশের জনগণও কিন্তু প্রতিবাদ করেছিল। বিশ্ব নাগরিক হিসেবে যেখানে মানুষের অধিকার লঙ্ঘিত হবে আমরা অবশ্যই কথা বলবো। আর বাংলাদেশের ব্যাপারে তো বলবোই, কারণ আমরা বাংলাদেশকে এখন আমরা আত্মার অর্ধেক মনে করি, যেহেতু আমাদের ভাষাগত, আমাদের সংস্কৃতিগত একেবারে মিলেমিশে রয়েছে। 2 হচ্ছে ভারতের দায়িত্ব। এটা তো ঠিকই বললেন দেবাশিস বাবু, যে একটা ল্যান্ডলক কান্ট্রি, অলমোস্ট 4097 কিলোমিটার আমাদের সাথে বর্ডার শেয়ার করছি, আমার লার্জেস্ট বর্ডার। আমরা যাদের সাথে বর্ডার শেয়ার করি, যে 6টা দেশের মধ্যে আফগানিস্তান ধরলে, আফগানিস্তানের সাথে অ্যাকচুয়াল বর্ডার নেই যদিও, যাই হোক পিওকে রয়েছে বলে, কিন্তু 6টা দেশের সাথে বর্ডার আছে, আফগানিস্তান ধরলে 7টা, তার মধ্যে লার্জেস্ট বর্ডার হচ্ছে বাংলাদেশ, 4097 কিলোমিটার লং। ফলে আমাদের সিকিউরিটি বা আমাদের অনেক কিছু তো নির্ভর করছে, এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে নির্ভর করছে। কারণ বাংলাদেশে যে চায়নার সাথে, নেপালের সাথে অন রোড যেগুলো ট্রেড করা, সেগুলো ইন্ডিয়ার মধ্যে ছাড়া করিডর ইউজ না করে পারবে না। ফলে বাংলাদেশের, ভারতবর্ষ তার সিকিউরিটির কারণে হয়তো বাংলাদেশের ইস্যুটা নিয়ে ভীষণ সেন্সিটিভ, কিন্তু উল্টো দিক থেকে যদি আপনি দেখেন যে বাংলাদেশের বেঁচে থাকার তাগিদে, কারণ বাংলাদেশের উৎপাদনের কত, যতই গ্রোথ রেট ওরা যেভাবে রিপ্রেজেন্ট করুক না কেন, আমি অর্থনীতির কথায় যাচ্ছি না, অনেকখানি নির্ভরশীল হচ্ছে আমদানির উপর। সেই আমদানিটা বড় অংশ কিন্তু ভারত থেকে হয় এবং অন্যান্য দেশ থেকে হয়। এবং যে ল্যান্ড বর্ডার যাদের সাথে 4097 কিলোমিটার আছে, সেই দেশকে অবজ্ঞা করে, দেখুন অনেক
কিন্তু আমাদের মধ্যে আলাদাই আছে। বর্ডার ইস্যুতে বিএসএফ ধোয়া তুলসী পাতা আমি বলছি না, কারণ বিএসএফ অনেক ক্ষেত্রে, কারণ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলতে হয়েছে আমরা বর্ডার ক্লিংসটা 0 করব। তার মানে কি বর্ডার ক্লিং হচ্ছিল, যে ক্লিংগুলো আমরা খুব একটা ভালোভাবে না ক্লিং করলে হতো, এরকম ঘটনা ঘটছিল। ফলে ধোয়া তুলসী পাতা না, কিন্তু বিদ্বেষটা কিরকম ভাবে এসছে ক্লিনিং এ বা যেটার ক্ষেত্রে এই জায়গাটা ভেরি স্পেসিফিক। 4,400 হিন্দু ওয়ার্স পারসিকিউটেড অবস্থায় যখন এসে সাহায্য চাইছে তাদের ফেরাত তখন ভারত হচ্ছে। সরকার কিন্তু কোনো আর করলো না। বর্ডার যদি ধরুন সুরক্ষিত থাকে, ফেন্সি ড্রিলের ব্যবসায় সুবিধা হবে, আমরা তো সেই পক্ষ নিতে পারি না না। না, আমি সেটা বলছি না, বর্ডার থাক, কিন্তু কথা হচ্ছে বর্ডার কিলিংটা সেটা যতটা মিনিমাইজ করার কথা স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন, যেটা 0 করার চেষ্টা করবো। ফলে সেইখানে আমি বাংলাদেশে গিয়ে দেখেছি, যারা গেছেন সবাই জানেন এই বিএসএফ সম্বন্ধে তাদের একটা কিছু আছে, কারণ বিএসএফ এর তারা মনে করে অপারেশন মানে গুলি টুলি চালালে এরকম আছে, সেইগুলো হয়তো পকেটে আছে, সব জায়গায় নয়, অ্যাক্রস নেই, সেই একটা ক্ষোভ আছে। কিন্তু ভারতবাসী সম্বন্ধে, ভারতবর্ষ দেশ সম্বন্ধে যে বিদ্বেষ, একটা সেকশন, সবাই নয় কিন্তু একটা সেকশন যে মানে সেই নতুন sectionটা করে খুবই করছে, আরো important নতুন section। করে করছে, মানে এইটা হচ্ছে সবচেয়ে আপনি বেশি- আপনি দেখুন, প্রধান সমন্বয়ক যাকে বলছেন হচ্ছেন তিনি মেন মাহফুজ আলম, মানে এমনই তিনি যে ইয়েটা দিয়েছেন, যেটা অনেকে হিজবুতি দর্শন বলছে এখন এই মুহূর্তে, তৌহিদি জনতা Exactly, 90% ব্রুট মেজরিটি, সেটাই বলছি যে- সেখানে একাংশ যে বাকি- বলাই যাবে না। বাকি জনতা যারা রয়েছে তাদের রাষ্ট্রের তো দায় সবার উপর, না, তাহলে তো ট্যাগ দিয়ে দিয়েছে আবার আওয়ামী লীগ। আর এটাই হচ্ছে মানে অদ্ভুত। এই ক্রাইসিসটাকে আপনার কিভাবে এটাকে ডিফাইন করবেন? ধরুন একটা তৌহিদি জনতা, তার ব্যতি রেখে আওয়ামী লীগ, তাদের ট্যাগ দেওয়া আছে, তাহলে না, তৌহিদি সেটা তো- জনতার বাইরে শুধু আওয়ামী লীগ কেন, অন্য ধর্মাবলম্বী লোক, যে কোনো লোক যারা বাংলাদেশে রয়েছে তারাও তৌহিদি জনতার বাইরে, তারা তো ওয়াননেস অফ গড মানে ডক্ট্রিন অফ ইসলামের বাইরে রয়েছে। তাহলে আমি একজন রাষ্ট্রের প্রতিনিধি হয়ে কি করে আমি বলতে পারি এই সেকশন লোককে আমি আহ্বান করছি, বাকি সেকশন লোকের অভিভাবক তো একই রাষ্ট্র, কিভাবে বলতে পারে যারা রাষ্ট্র নির্মাণ করবে বলছে, নতুন করে সংবিধান তৈরি করবে বলছে? মানে আপনি ভাবুন যে তারা সংবিধান তৈরি করবে, তারা একটা রাষ্ট্রকে একটা মানে তারা মানবাধিকার নিয়ে চিন্তিত, তারা মানবতা নাকি আবার, অথচ বাকি সেকশন অফ পিপল নিয়ে তাদের ভাবনা নেই। এটা অদ্ভুত ব্যাপার। এবং সেই সম্বন্ধে বাংলাদেশের মিডিয়া ভীষণ চাপে রয়েছে, আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন। বাংলাদেশের মিডিয়া যেখানে যা বলতে হচ্ছে তাদের অ্যারেস্ট পর্যন্ত করা হচ্ছে, মিডিয়া হাউসগুলোকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমাদের দেশের সম্বন্ধে একটা সেকশন অফ পিপুলের কিছু বক্তব্য আছে যে আমরা নাকি অনেক বাংলাদেশ সম্বন্ধে কথা বলছি কারণে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। যেদিন প্যালেস্টাইন হচ্ছিল সেদিন আপনারাও এর এগেস্টে বলেছেন, আমরাও বলেছি। তাহলে আজকে আমার প্রতিবেশী দেশে যদি দেখা যায় যে মানবাধিকার লঙ্ঘন করছে, সে ধর্মীয় কারণ হোক বা যে কোনো লোক, ধর্ম পালন করা একটা অধিকারের মধ্যে পড়ে, যে কোনো কারণে একটা বিশিষ্ট ধর্মাবলম্বী লোক বলে তাকে তার উপর অত্যাচার নেমে আসা, সেটাও তো কোনো মতে সমর্থনযোগ্য না। ফলে এই রকম মানবাধিকার যেখানে যেখানে লঙ্ঘন হবে আমরা বলবো, দৃঢ় কণ্ঠে বলবো, কারণ আমরা তখন আর ভারতবাসী নয়, আমরা বিশ্ব নাগরিক, বিশ্বের যে প্রান্তে হবে আমরা তার প্রতিবাদ। আমি একটু দেবাশিস বাবুর কাছ থেকে জানতে চাইবো যে এই যে বিএসএফ এর এই যে রোল এবং হচ্ছে বাংলাদেশে আপনি অনেকগুলো উদাহরণ দিলেন, শুনে ভালো লাগলো, নিঃসন্দেহে এটা হওয়া উচিত। এমনিতে পার্সোনাল লেয়ারে একটা কিন্তু এখান থেকে গেলে হিন্দু মানসিকতার লোক ওরা জানে, মানে ওখানকার মানুষ যে একদম সত্যি তো 90% একই বয়ান হয়, মানে এক ধরনের বয়ান একই, সেখানে একটু ভ্যারাইটি। অতীতে তো একটা পার্সেন্টেজ ছিল, অনেক ওখানকার বয়স্ক লোকেরা সেগুলো দেখেছেন বাংলাদেশে, যে একটা সময় ছিল শুধু পলায়ন আর বিতরণ আর হচ্ছে জায়গা থেকে, নিঃসন্দেহে ভালো ওটা, কিন্তু 4,400 জনের মতো এরকম একটা আশ্রয় চেয়েছিল সেই সময়। এইটা না হওয়া, যেখানে একটা আপনি বললেন যে ক্লিন চিট দেওয়া আছে, এই প্রশ্নে তো সলভ করা উচিত, কারণ না যখন এরকম হবে অনেকটা জানেন তো ডিপ্লোম্যাসির একটা 2-way ট্র্যাক, যেরকম আমরা বলি না, এখানে একটা মানে দুটো হাত তো, একটা হাতে গলাটা চিপে ধরবে, যেই দেখবে পরিস্থিতি খারাপ পাটা ধরে নিয়ে নেবে আরেকটা হাতে, মানে হাতের দুটো খেলা আছে। তো গলাটা তো চেপে ধরেছিল, মানে যে প্রাণ ভয়ে তারা একটু আশ্রয় চেয়েছিল, এমন নয় নাগরিকত্ব চাইছে যে ভারতে বেশি দিন থেকে হচ্ছে অন্ন ধ্বংস করবে ভারতের, এরকম মানসিকতা কাজ করেনি। কিন্তু সেই জায়গাটা দাঁড়িয়ে কোথাও হলো একটা এই প্রশ্নগুলো তো এই বঙ্গে এই প্রশ্নগুলো খুব বেশি ওঠেনি,
এই বঙ্গে কিন্তু এটাও কিন্তু বিভিন্ন রাষ্ট্রপুঞ্জে বা এগুলো আলোচনায় বা তাদের রিপোর্টে এইসব পোর্শনগুলো যখন আসছে এটা আসতে বাধ্য। দেখুন, যখন আমরা দেখেছি আফগানিস্তানে যখন ক্রাইসিস হলো, তখন ভারত সরকার খুব ঢাকঢোল পিটিয়ে বললো যে আমরা ওখান থেকে শিখদের নিয়ে আসছি, শিখদের তাদের ধর্মের বই, তাদের গুরু গ্রন্থ সাহেব মাথা করে শিখেরা এসছে, কাবুল থেকে এসছে, আফগানিস্তান থেকে এসছে, তখন অবশ্যই তাদের আনতে হয়েছে, কারণ তালিবানের শাসন হয়ে গেছে ইত্যাদি। তো বাংলাদেশেও মোটামুটি যদি সেরকম আমরা যদি ধরেও নিই যে একটা তালিবানি শাসনের দিকে যাচ্ছে, তখন তো একটা স্টেপ তো নিতেই হবে। আফগানিস্তান থেকে যেভাবে আমরা শিখ ভাই বন্ধুদের, আমাদের হিন্দু ভাই বন্ধুদের আমরা নিয়ে এসেছিলাম আফগানিস্তান থেকে, আর ভারত সরকার তো এরকম একটা পরিস্থিতি চিন্তাভাবনা করি তো সিএ বিষয়ে যে আইনটা তৈরি হয়েছিল, সিএর আইনটা তো এই জন্যই তৈরি হয়েছিল। তো সিএর আইনটার এখন বলবৎ করার সময় চলে এসছে বাংলাদেশের হিন্দুদের ক্ষেত্রে, যারা এখানে আসতে চাইছে ফর রিলিজিয়াস প্রসিকিউশন, যেটা হিউম্যান কিন্তু সেটা অ্যামেন্ড করতে হবে, ওটা 2015 অবধি ডেডলাইন ছিল। ঠিক আছে, ও যাই হোক, যে অ্যামেন্ড করে হোক, যেরকম করেই হোক, তো বা প্রশাসনিক তার গাইডলাইন্সগুলো তৈরি করলেই হবে সেইভাবে। তো যাই হোক, ভারত সরকারের একটা বিরাট রোল আছে, আর তার মধ্যে মাঝখানে যেটা শিফট হয়েছে সেটা আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হওয়া একটা বিরাট বড় ব্যাপার। যখনই ক্রাইসিসটা শুরু হয় তখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ছিল, আজকে আমরা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কথাটা বলছি। তো এই যে পরিবর্তনটা ঘটেছে, এটা ইনসিগনিফিকেন্ট নয়, খুব বড় একটা পরিবর্তন ঘটেছে, যেটা বাংলাদেশের যে উপদেষ্টা মন্ডলী ইত্যাদি ওরা যারা আছে, পিটার হাসের জায়গায় যিনি স্থলাভিষিক্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত, পুরো সাউথ ইস্ট এশিয়াটা তিনি দেখবেন, তুলসী গাবার্ড আছেন। আমি বলে দিচ্ছি, কাশ পটেল, হারমিত ঢিলন, বিজয় রামাস্বামী বোধহয় এখন একটু সাসপেন্ড, আবার বিজয় রামাস্বামী রিস্টেট হয়ে যাবেন, শ্রীরামকৃষ্ণ আর কি বলে এই তুলসী গাবার্ড আর কাশ পটেল, এরা সব আছে, মানে 6-7 জন আছে, মানে একদম পুরো ক্লোজ ক্যাবিনেট, মানে ক্লোজ গ্রুপে। আর এরা খুব তীক্ষ্ণ নজর দিয়েছে এদিকটাতে। চিন্ময় প্রভুকে এখন জেলে রেখে বন্দী করে রেখেছে। এইভাবে তিলে তিলে পিছে পিছে একদম, মানে এটা ধর্মনিরপেক্ষতার নাটক করার থেকে যখন দেখুন, আমি একটা কথা, ধর্মনিরপেক্ষ নাটকটা যেটা দেখুন সাবকন্টিনেন্টে আজকে যদি লাহোরে, করাচিতে যদি কিছু হয়, তার একটা ইম্প্যাক্ট শ্রীনগরে হবে, কাশ্মীরে হবে, তার একটা ইম্প্যাক্ট দিল্লিতে হবে, সেটা ক্যালকাটাতেও হবে। ঢাকাতে যদি কিছু হয় তার একটা ইম্প্যাক্ট দিল্লিতে হবে, রাজস্থানে, জয়পুরে, সব জায়গায় হবে, হতে বাধ্য। কারণ অনেক মারওয়ারি, গুজরাটি ব্যবসায়ীরা, তাদের ব্যবসা আছে বাংলাদেশে, অস্বীকার করা যাবে না, মানে সব লিঙ্ক রয়েছে। পাকিস্তানের সাথে আমাদের অনেক ব্যবসা আছে, ভায়া দুবাই হোক, ভায়া এমিরেটস হোক। ভারতবর্ষের সব পান, পাকিস্তানের লোকেরা খুব পান খায়, ওদের পান হয় না ওদের দেশে, তো ভারতবর্ষের সব পান থ্রু দুবাই, থ্রু এমিরেটস, পাকিস্তানে এক্সপোর্ট হয়। তো সব মিলিয়ে মিশে আছে, সব ইম্প্যাক্ট সবার উপরে সবার হবে। কিন্তু এই যে চিন্ময় প্রভুকে ছাড়ছে না বাংলাদেশ, এই যে একটা হঠকারী পরিস্থিতি নিয়ে তো একটা নতুন একটা এক্সপেরিমেন্ট করছে। ওরা এমন একটা দেশ গড়বে যেটা পাকিস্তানও নয়, সেটা ভারতও নয়, সেটা এই বাংলাদেশও নয়, সেটা মালয়েশিয়াও নয়, সেটা ইন্দোনেশিয়া নয়। তো কী ধরনের ওটা ইসলামিক স্টেট করবে ওরা ভগবানই জানে। ওটা ইউনাইটেড আরব এমিরেটসও হবে না, ওটা এমিরেটসও হতে পারবে না, তাজিকিস্তান, আফগানিস্তানও হতে পারবে না। ও যে কোন ধরনের হেফাজত করবে, কোন ধরনের তহিদ করবে, কোন ধরনের যে জামাত করবে, ওটা ওদের আল্লাহই জানে, মানে ঈশ্বরও জানে না, মানে ওদের আল্লাহই জানে যে কি করবে ওরা। তো এরকম একটা মানে একটা মানে কি বলবো, একটা মানে সুইসাইডাল পাথে ওরা এগিয়েছে। যা ছিল সেরকমই ছিল, ভালোই তো ছিল। তো তোমাদের একটা সংবিধান ছিল, সেই সংবিধান মোটামুটি ডেমোক্রেসির দিকে ফিরেও আসছিল। আওয়ামী লীগ সেটাকে ডেমোক্রেসিটাকে কণ্ঠরুদ্ধ করেছিল। তোমরা ডেমোক্রেসিকে ফিরিয়ে আনো। আমি তো বারবার এটা বলছি, মোহাম্মদ ইউনূস জামাতেরই শাসন করুক, ওদের জিহাদিরই শাসনে আসুক, তোরা ভোটাভুটি করে পাওয়ারে আয় না রে ভাই। তোরা ভোট করা, ভোট করিয়ে বিএনপি জামাত তোরা ভোটে জিতে আয়। ভোটে জিতে এসে এটা তো উপদেষ্টা, এটা তো কোনো লোকাল স্ট্যান্ডার্ড নেই সরকারের মাথা মুন্ডু কি সরকার বাইডেনের একটা পাপেট, বাইডেনের পাপেট ছিল। ভোট গণতন্ত্র তো শরিয়ত সম্মতও নয়, এটাও তো আমার মানার বিষয় আছে। বাবা তোদের কিছু তো করতে হবে, তাহলে তোরা আফগানিস্তান তাহলে তো তালিবানি হয়ে যা, সবগুলো সালবার কামিজ পরে নে, সব পাগড়ি বেঁধে দে, আর হেলিকপ্টার থেকে লাভ দে তোরা, তাহলে তোরা তালিবানি হয়ে যা। তোরা ওরা যখন সারিয়া পড়তো পুরো সারিয়াই ফলো কর, কিছুই করবে না। ইউনিউস তার মেয়ে সেই অপেরা গান করবে, সে ওয়েস্টার্নাইজ, তার মেয়ে পুরোপুরি পাশ্চাত্য, তার মেয়ে অপেরা সিঙ্গার, সেই দেশটা মানে কি ইসলামিক হবে? মাথা মুন্ডু কি বুঝবো আমরা এদের নিয়ে, কি বুঝবো আমরা বাংলাদেশকে নিয়ে? এটা অপগণ্ডক একটা পরিস্থিতির মধ্যে চলে গেছে। তোরা যা একটা কিছু কর, তোরা ভোটাভুটি করা, ভোটাভুটি করিয়ে জামাতি তোরাই পাওয়ারে আয়, এসে নতুন কনস্টিটিউশন লিখে আওয়ামী লীগকে ব্যান করে দে। আর যদি করতে হয় তো এখন আওয়ামী লীগকে ব্যান করে তোরা ভোট করা, কিছু তো একটা করবি। আরে শেখ হাসিনা তো নেই এখন পিকচারে, শেখ হাসিনা ইজ নোভার ইন দ্য পিকচার। তোমরা ধানমন্ডিতে মুজিবুরের ঘরটাকেও ভেঙে দিয়েছো, তোমরা তো সব সপাট করে দিয়েছো। ভোটটা কেন করাচ্ছ না? যতক্ষণ না ভোট করাবে ততক্ষণ ইউএনওর 1000টা রিপোর্ট হবে। আমি এই জায়গাটা ভোট কেন করাচ্ছে না, সত্যি লজিক্যাল কোনো উত্তর বিএনপি তো মাথা ঘুরে মরছে যে কি, মানে এটা ভোটটা দেন, সিনিয়র লিডাররা বলছে তারপরে সংস্কারের কাজটা
সংসদটা বানায়, মানে দে আর ভেরি সিরিয়াস এটাকে। আর তাহলে তালিবান হয়ে যাবে। এবং সত্যি বিএনপি এই প্রশ্নে যেভাবে তারা তাদের বয়ানকে আনছে, এটা কিন্তু অনেকেই কিন্তু আফগানিস্তানের পথে চলে যাও তোমরা, কে বলো তোমরা আফগানিস্তানে হয়ে Exactly, যাও, মানে এটা বাংলাদেশে এলিটদের কাছে তো একটা সমস্যা যে আফগানিস্তানের পথে যদি এখন বাংলাদেশ এটা যায়। হ্যাঁ, প্রদীপ তো কিছু বলছিলেন। না, অনেক কিছু বলছিলাম। একটা হচ্ছে দেবর্ষিতা শুরু করলেন বিশ্ব নাগরিকরা প্যালেস্টাইনের পক্ষে কথা বলে, এবার প্যালেস্টাইনের পক্ষে কথা বলেন, খুব ভালো কথা, কিন্তু ইসরায়েলিদের পক্ষেও তাহলে কথা একটু বলুন। যখন 7th অক্টোবর তো মানে একটা ঘটনা, ইয়ম কিপুর থেকে শুরু করে বহু ঘটনা ইসরায়েলিরা অত্যাচারিত হয়েছে। হ্যাঁ ঠিক আছে, মানে সেটা বলা ভালো, কিন্তু ঘটনা হচ্ছে বাংলাদেশ যখন প্যালেস্টাইনের কথা বলে সেটা বিশ্ব নাগরিক হয়ে বলে না, কিন্তু সেটা পুরোপুরি ইসলামিক কানেকশনে বলে। কাজেই সবাই বাংলাদেশ না, আমি সবাইয়ের কথা বলছি না, বাংলাদেশে তো প্রো ইসরায়েল সাংবাদিকও আছেন, তিনি খুব বিখ্যাত সাংবাদিক, এবং তিনি ইসরায়েলের দিকে নাকি যাচ্ছিলেন, সেই সন্দেহে তাকে আটক করা হয়েছিল এবং করেছিলেন এই শেখ হাসিনার গভর্নমেন্ট। বাংলাদেশের কি একজন আছেন, তাকে আমরা চিনি না, আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই তাকে ভাইস প্রেসিডেন্ট নূর, ভিপি নূর, তার যে গণ অধিকার মঞ্চ, তাকে মানে ইসরায়েলের অ্যাম্বাসাডারের কাছে সেই ছবি দেখিয়ে পিনাকি এই দেয় তো সেই দেয়, সামনে পেলে ওর একেবারে ক্লাস নিয়ে ছাড়তো, নেহা তো প্যারিস থেকে আসতে পারছে না বলে, মানে করতে পারছে না বলে, মানে আছে ইসরায়েলেরও আছে সেটা, কিন্তু যৎসামান্য, তারা খুব একটা বিশেষভাবে। আপনি ভারতের রোলের কথা বলছিলেন যে ভারতের রোল কি এবং কি হওয়া উচিত বা কি হওয়া উচিত ছিল। সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, যদি 440 জন কেন, আরও অনেকজন হিন্দুকে যারা আশ্রয় চেয়েছিল, ভারতবর্ষ তো এবং এখনকার গভর্নমেন্টও এ তো খুব ফলাও করে বলে যে মানে পৃথিবীর যে কোনো জায়গায় হিন্দু প্রসিকিউটেড যারা হবে তাদের এটা মানে ভিটে, এখানে তারা ফিরে আসতেই পারে, যে কোনো সময় ফিরে আসতে পারে। কাজেই এনআরসি সিএ ডিবেট যদি আবার প্রাসঙ্গিক হয় ভারতবর্ষের রাজনীতিতে, আর সাউথ এশিয়ার যে কোনো জায়গায় যে কোনো ঘটনা, ভারতবর্ষের আভ্যন্তরীণ রাজনীতির একটা ঘটনা যে কোনো দিন হয়ে যেতে পারে। বাংলাদেশ যদি খুব ভালো অবস্থায় থাকে তাহলেও তো ওরা অনুপ্রবেশকারী পাঠায়, আর যদি খারাপ অবস্থায় থাকে, মানে যদি খারাপ অবস্থায় থাকে তাহলে অনুপ্রবেশকারী পাঠায়, যদি ভালো অবস্থায় থাকে তাহলে জঙ্গি পাঠায়, কিছু একটা চলে, মোটমাট কিছু একটা পাঠাতেই থাকে। তো আমাদের সেটা আটকানোর জন্য এনআরসি সিএ এর প্রয়োজন আছে। কিন্তু সেই যে ডিবেটটা, সেটা যদি আবার নতুন করে ভারতবর্ষের রাজনীতিতে রেলেভেন্ট হয়, সেটা বোধহয় এখনকার শাসক দল সামলাতে পারবে না। কাজেই সেই কারণে আরও অন্যান্য বহু কারণ থাকতেই পারে তাদের, সেটা দেবাশিস দাও বলতে পারেন। তো কেন ওনারা অ্যালাউ করলেন না, এবং এনআরসি কেন 2014 এনআরসি সিএ কেন 2014 অবধি থাকবে, মানে যেদিন ল্যান্ড করবে সেদিন তাদের সিটিজেনশিপ দেওয়া উচিত, তারা পারসিকিউটেড হোয়াট এভার, 2015 বা কেন থাকবে, যেদিন তারা ভারতবর্ষে ল্যান্ড করবে। সেই প্রশ্নটা 15 বা সেটা তো বড় বড়, কিন্তু যদি কেউ আশ্রয় চায়, আশ্রয় দিতে অসুবিধা, ভারতবর্ষে জমির অভাব পড়েনি, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুই নয়। মানে যখন এইরকম একটা দেশে যখন শুধুমাত্র একটা অন্য ধর্মাবলম্বী হবার কারণে বা আওয়ামী লীগের হবার কারণে হিন্দুরা তো ভারতবর্ষকে মা হিসেবে পুজো করে, তা কাজেই বাংলাদেশের হিন্দুও ভারতবর্ষকে মা হিসেবে পুজো করে, তো সে যখন নিজের মায়ের কাছে ফিরে আসবে, ভারত সরকারের কোন অধিকারে তাকে আটকাতে পারে? আশ্রয় তাকে দিতেই হবে। আরেকটা দিকও আছে, আপনি যদি তামিলরা ফিরতে চায় ধরুন শ্রীলঙ্কা থেকে, ডেফিনেটলি দে হ্যাভ এভরি রাইট। পাকিস্তানের হিন্দুদের অনেক তামিল আছে, শ্রীলঙ্কার তামিল অনেক আছে, এক সময় মায়ানমার থেকে একটা তামিল সম্প্রদায় আছে যারা মায়ানমারে থাকে, তারা নেহেরুকে চিঠি লিখেছিলেন যে আমরা ভারতবর্ষে ফিরতে চাই, আমরা এখানে প্রসিকিউটেড হচ্ছি। নেহেরু বলেছিলেন এটা তোমাদের ইন্টারনাল অ্যাফেয়ার। তাহলে সেই নেহেরুর কংগ্রেসের ভারত সরকারের সাথে আজকের মোদির ভারত সরকারের কি পার্থক্য রইল? আপনারা বলে দিলেন যে এটা বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার, এটা একদম ইন্টারনাল অ্যাফেয়ার। ঠিক কথা, তামিল যারা পারসিকিউটেড হবে হিন্দু, যে ক্ষেত্রে আপনারা যে বলছেন সেক্ষেত্রেও একটা, এখানে আমি একমত, কারণ সময় আজকে দাঁড়িয়েছে যে তামিলরা ধরেনি সিএ এর মধ্যে নেননি, শ্রীলঙ্কা থেকে নেননি ওরা, সেটা অন্য একটা বিষয়। কিন্তু আজকে দাঁড়িয়েছে বাংলাদেশের এই যে উপদেষ্টা যারা আছে, এরা হিন্দু পপুলেশনটাকে বাংলাদেশের মধ্যে পলিটিক্যাল হোস্টেজ করেছে, পলিটিক্যাল হোস্টেজ হয়ে গেছে। হাসিনাও করেছিল, হাসিনা কি কোন জামাই আদরে রেখেছিল হিন্দুদের? চিন্ময় প্রভু তো জেনে রয়ে গেছে, একদম পুরো প্রকাশ্যে হোস্টেজ। ধন্যবাদ। আমি আর দুটো নাম করি, রোনাল্ড ইয়েলসন এন্ড সুধীর ধাওয়াল, 5.5 বছর পরে কিন্তু উইদাউট দেবাশিস চৌধুরী, দেবর্ষী ভট্টাচার্য, প্রদীপ্ত রায়, তিনজনকেই আজকে আমরা স্টুডিওতে আমরা আজকে যে ডিবেট করলাম, নিঃসন্দেহে এই ডিবেটের মাধ্যম দিয়ে কতগুলো আপনারা দিক নির্দেশনা পেলেন। তবে একটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু ডোনাল্ড ট্রাম্প শেষ বিচারে এটাই ধরে নিন, জাস্ট ওয়ান লাইনের, যখন ভারতকে দিয়ে দিয়েছে এই বাংলাদেশ ইস্যুতে, তাকেই ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, সুতরাং তার দায়িত্ব অনেক। সেখানকার হিন্দুদের বিষয়টা নিয়ে কিন্তু ভারতবর্ষের মিডিয়া আগামী দিনে অনেকেই প্রশ্ন তুলবেন,
তাদেরকে নিয়ে আসা, কেন বাংলাদেশ কোনোরকমভাবে কি তাদের প্রতি আস্থাশীল ব্যবহার করতে পেরেছে? পারেনি। হয়তো যারা করতে চেয়েছিলেন তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস এই কাজটা করতে পেরেছেন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে। সুতরাং আগামী সময়ে আমরা প্রত্যেকটা ঘটনার একদম যথাযোগ্য মূল্যায়ন আপনাদেরকে তুলে ধরবো আর প্লাস নিউজে। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।